We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সোজা ব্যাটে যা খেলেছেন তাকে কাজী নজরুলের ভাষায় বলতে গেলে এটাই বলতে হয়, দে গরুর গা ধুইয়ে। মোদিজি সম্ভবত এই সপার জবাবের কথা বহুদিন মনে রাখবেন। এমনিতেই তিনি খানিক ব্যাকফুটে আছেন, তো সামলে খেলার বদলে হঠাৎ মেরে খেলার ইচ্ছে হলো এবং তারপর যা হবার তাই হয়েছে। আপাতত রাজ্য সভাপতি মিডিয়ার সামনে তোতলাচ্ছেন। কতটা নির্লজ্জ হলে এমন একটা সময় তিনি বাঙ্গালার নির্বাচনের ঢাকে কাঠি বাজানোর কথা ভাবলেন? দেশের বিরোধী নেতারা দেশের হয়ে পৃথিবীর দেশে দেশে ঘুরছেন কেন? দেশের অবস্থান বোঝানোর জন্য। তো ৮৬০০ কোটি টাকার প্লেনে চেপে ফেকু বাবু কি বেড়ু বেড়ু করতে গিয়েছিলেন? এতদিন ধরে এই রাষ্ট্রপতি সেই প্রধানমন্ত্রী গলা জড়িয়ে কি আহ্লাদী সব ছবি। আজ দেশ পাকিস্তানের উগ্রপন্থার জবাব দেবার জন্য হাতে অস্ত্র ধরেছে। একজনও নেই, একজনও না। পাকিস্তানের পাশে চীন আছে, আজারবাইজান আছে, তুর্কমেনিস্তান আছে, টার্কি আছে। ভারতের পাশে কেউ নেই। নির্বাচিত রাষ্ট্রপ্রধানও নন বাংলাদেশের মোহাম্মদ ইউনুস, তিনিও চিকেন নেকের হুমকি দিচ্ছেন। একবার নয়, ৯ বার বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ট্রাম্প সাহেব আমেরিকা জানিয়েছে তাদের মধ্যস্থতার জন্য যুদ্ধবিরতি হয়েছে। মুখ পুড়েছে ভারতের। দেশের অবস্থানে কথা বলতে বিরোধীরাও সমালোচনা বন্ধ করে একসঙ্গে বিদেশে গেছেন, আর উনি বাংলায় এসে নির্বাচনে প্রচারে নেমে পড়লেন। এবং তারপরেই মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ভাষণে ওই যে বললাম দে গরুর গা ধুইয়ে, সেটাই করে ছেড়েছেন। আসলে মোদিজি অন্যের ভদ্রতা, অন্যের শৃঙ্খলাকে দুর্বলতা বলে মনে করেন। তার জবাব আজ তিনি পেলেন। তিনি এই বাংলাতে সংকট দেখলেন। সারা দেশের অর্থনীতি গোবর জলে, পারচেজিং পাওয়ার কমছে, মুদ্রাস্ফীতির ফলে আসল আয়, রিয়েল ইনকাম কমছে, স্টার্টআপ কোম্পানি ভোগে গেছে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে মন্দা, ইনভেস্টমেন্ট আসছে না। উনি বাংলাতে সংকট দেখতে পেয়েছেন। কিরকম? 5টি সংকটের কথা বলেছেন তিনি। মোদির কথায় প্রথম সংকট সমাজে ছড়িয়ে পড়া হিংসা এবং অরাজকতা। ভাবা যায় মোদিজি হিংসা আর অরাজকতার কথা বলছেন। মাত্র 28শে মে আলিগড়ে বজরং দল এবং অন্য আরো কিছু হিন্দুত্ববাদী সংগঠনের লোকেরা 4 যুবককে গাড়ি থেকে টেনে নামিয়ে বিবস্ত্র করে বেধড়ক মারধর করেছিল, যাতে 4 যুবকের প্রাণ সংশয় হয়েছিল। 1.5 ঘন্টা বাদে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক ছিল। তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। তিনি এখনো ট্রমা কেয়ার সেন্টারে আছেন, তবে চিকিৎসকেরা জানিয়েছেন বিপদমুক্ত। বাকি 3 জন শরীরে অসংখ্য আঘাত এবং ক্ষত নিয়ে এখন সাধারণ বিভাগে ভর্তি রয়েছেন। কেন মারধর করেছিল? কারণ ওই 4 জন নাকি গোমাংস পাচার করছিল, আর গোমাংসের কথা বলে যে 4 যুবককে প্রাণে মারতে চেয়েছিল, জানা গেল সেই মাংস গরুর নয়। বুধবার মথুরার ফরেন্সিক ল্যাবরেটরি থেকে যে রিপোর্ট পুলিশের কাছে এসেছে তাতে পরিষ্কার জানানো হয়েছে গাড়িতে থাকা মাংস গরুর বা বাছুরের নয়। অথচ গোমাংসের অভিযোগ করে হিন্দুত্ববাদীরা তাদের পেটালো। আসছি পরের আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। 24শে মে শনিবার সকাল 9টা নাগাদ আলিগড়ের আলহাদপুর স্টেডিয়ামের কাছে একটি ম্যাক্স গাড়ি আটকায় বজরং দল এবং অখিল ভারতীয় হিন্দু সেনার লোকেরা। তারা দাবি করতে থাকে গাড়িটিতে যে মাংস আছে সেটা গরুর। 50 জনের বেশি লোক জড়ো হয়ে যায়। বেশ কিছুক্ষণ বাগবিতণ্ডার পরে গাড়িতে থাকা 4 জনকে টেনে নামায় হিন্দুত্ববাদীরা। নাম জিজ্ঞেস করে হিন্দুত্ববাদীরা জানতে পারে 4 জনের নাম আরবাজ, আকিল, কাদিম এবং দিলাবর। এরপরে হিন্দুত্ববাদীরা তাদের মারতে শুরু করে। তাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়। মারতে মারতে দিল্লি কানপুর হাইওয়েতে নিয়ে আসে। রক্তে ভেসে যায় রাস্তা। তারপরেও তাদের মারতে থাকে। মাংসের গাড়ি ভাঙচুর করে রাস্তায় উল্টে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় হিন্দুত্বের উন্মুক্ত বাহিনী থেকে 4 জনকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মোদিজি বাংলায় এসে হিংসা আর অরাজকতার কথা বলছেন। যাজক হোসে থমাসের পুত্র জোসুয়া হোসে থমাস জানিয়েছেন যে তারা
পরিবার মূলত কেরালার মানুষ হলেও তারা গত ৩৫ বছর ধরে ছত্তিশগড়ের কবিরধাম জেলার কাওয়ারধায় বসবাস করছেন। পরিবারের বাকি সদস্যরা হলেন হোসে থমাস ৫৬, স্ত্রী লিলি থমাস ৪৬ বছর এবং দুই ছোট ভাই জোয়েল থমাস ১৮ বছর ও জোসেফ থমাস ১৭ বছর। গত ১৮ই মে রবিবার গির্জার প্রার্থনার সময় আরএসএস ও ভিএইচপির লোকজন এসে হামলা চালায়। তাদের অভিযোগ, পরিবারটি জোর করে ধর্মান্তকরণ করাচ্ছে। হামলায় তার মা ও ছোট ভাই আহত হন। পুলিশ কিন্তু পরিবারকে সাহায্য না করে বরং যাজক হোসে থমাসকে গ্রেফতার করে। মিথ্যা এফআইআর দায়ের করা হয় এবং থানাতেই পরিবারকে হুমকি দেওয়া হয়। গোটা পরিবার এখনো পালিয়ে বেড়াচ্ছেন। এটা অরাজকতা নয়। উনি বাংলার অরাজকতা দেখতে এলেন, এখানেই থামেননি। ওনার দিব্যচক্ষে দ্বিতীয় সংকট, মা বোনেদের নিরাপত্তার অভাব, তাদের উপরে অত্যাচার। মোদিজি জানেন না নাকি ভুলে গেছেন মণিপুরের কথা? সেখানে যেতে কি ৫৬ ইঞ্চি সিনাওয়ালা মোদিজির সাহসে কুলোচ্ছে না? মোদিজি জানেন না ওনার সরকারের তৈরি ক্রাইম ব্যুরোর রিপোর্টে মহিলাদের ওপরে ক্রাইমের তালিকার শীর্ষে কোন রাজ্য আছে? শেষ রিপোর্ট অনুযায়ী সবচেয়ে উপরে উত্তরপ্রদেশ, ৬৫,৭৪৩টা ঘটনা সেখানে ঘটেছে। ২ নম্বরে মহারাষ্ট্র, ৩ নম্বরে রাজস্থান। মোদিজি বাংলার কথা বলতে এলেন। মাত্র গত পরশু ব্রিজভূষণ শরণ সিং এর ওপর থেকে সব মামলা তুলে নেওয়া হলো। পুলিশ কোনো প্রমাণই দিতে পারেনি। যে লোকটার বিরুদ্ধে আমাদের সোনাজয়ী কুস্তিগিরের অভিযোগ আনলো সে ছিল বিজেপির সাংসদ, এখন তার ছেলে সাংসদ। সেই বিজেপির উনিজি এসে বাংলার দিকে আঙুল তুলছেন। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। তৃতীয় সংকটের কথা যা উনি বলেছেন শুনলে হেসে ফেলবেন। যুবকদের মধ্যে ঘোর নিরাশা, বেকারত্বের যন্ত্রণা। গত ৪ বছর ধরে এমপ্লয়মেন্টের কোনো তথ্যই মোদিজির সরকার বের করছে না। কেন? কারণ তা আগের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। অন্য রাজ্যের কথা ছেড়েই দিন, সিকিম, ছত্তিশগড়, ত্রিপুরা, গোয়া, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানাতে আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি। আর হতাশা দেখছেন বাংলাতে। চোখে নেবা আছে এবং যথারীতি মিথ্যে বলছেন। মোদিজির দেখা ৪ নম্বর সংকট, ঘনঘোর দুর্নীতি এবং তার ফলে নাকি এখানকার প্রশাসনের উপরে জনতার বিশ্বাস এক নাগারে কমতে থাকা। তো মানুষের বিশ্বাস কমে যাচ্ছে সরকারের উপর থেকে, আর বিজেপির ভোট কমছে তো কমছেই। এটা বেশ মজার ব্যাপার। এখানে কত কোটি টাকার দুর্নীতির কথা আপনি বলবেন মোদিজি? ১,০০০, ১,৫০০? নীরব মোদি, তার বউ অমি মোদি, ভাই নেশাল মোদি আর কাকা আমাদের নরেন্দ্র ভাই দামোদর দাস মোদিজির মেহুল ভাই মেহুল চোকসি, এরা মিলে ১২,৬৩৬ কোটি টাকা জোট চুরি করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে। যতীন মেহতা, উইনসাম ডায়মন্ডের মালিক, ৭,০০০ কোটি টাকার ঘাপলা। আইপিএল এর ললিত মোদি, ১২৫ কোটি টাকার ঘাপলা। স্টার্লিং বায়োটেক লিমিটেডের ২ ডিরেক্টর চেতন জয়ন্তীলাল সান্ডেসারা আর নিতিন জয়ন্তীলাল সান্ডেসারা ৫,০০০ কোটি টাকা জোট চুরি করেছে। আশিস জবানপুত্র, এবিসি কর্ডস্পিন প্রাইভেট লিমিটেডের ৭৭০ কোটি। হিরে ব্যবসায়ী রিতেশ জৈন ১৫০০ কোটি। সুরেন্দ্র সিং, অঙ্গদ সিং, হরসাহিব সিং ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স থেকে ৩৯০ কোটি তুলে ধাঁ। সঞ্জয় ভান্ডারী ১৫০ কোটি টাকা ট্যাক্স না দিয়ে পগার পার। সরকার বসে আছে, ইডি তো এসবের কথা জানে বলেও মনে হয় না। ওদিকে নীরব মোদীকে লন্ডনের রাস্তায় দেখা গেল ১০,০০০ পাউন্ডের জ্যাকেট পরে ঘুরতে, সব কটা গুজরাটি। হ্যাঁ, মোদিজির রাজ্যের বাসিন্দা, তিনি এলেন এই বাংলাতে দুর্নীতির সংকটের কথা বলতে। ফাজলামি। পঞ্চম সংকট, তৃণমূল নাকি গরিবের অধিকার ছিনিয়ে নিতে থাকা ক্ষমতাসীন স্বার্থপর রাজনৈতিক দল। মোদিজির মনে নেই ২০২১, ২০১৪ কথা মনে নেই? দিদি ও দিদি বলে কুৎসিত অঙ্গভঙ্গি করার পরে বাংলার মানুষের জবাবের কথা মনেই নেই যে ওই এক ১৯ বাদ দিলে বিজেপির ভোট লাগাতার কমছে, প্রতিটা উপনির্বাচনে হারছে বিজেপি। হ্যাঁ, কেন্দ্রীয় পর্যবেক্ষক, সিআরপিএফ, নির্বাচন কমিশন সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েও তৃণমূলকে হারানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। গরিব মানুষ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখে, আস্থা রেখেই চলেছে। ২০২৬-এ আবার তার প্রমাণ পাবে। এখানে এসে এসব ভুলভাল না বকে মোদিজি আপনি বরং সামনে লোকসভার অধিবেশনের জন্য তৈরি হন। ছাল ছাড়িয়ে
নুন লাগানোর কথা শুনেছেন? হ্যাঁ, আমি শশার কথাই বলছি। বাংলার লোকাল ট্রেনের এক সাধারণ হকারও জানেন কেমন করে ছাল ছাড়িয়ে নুন লাগিয়ে দিতে হয়। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens